আজকে আমি আপনাদের জন্য যে সিনেমাটি এক্সপ্লেইন করতে যাচ্ছি, এই সিনেমাটি একটি অসাধারণ সিনেমা। এই সিনেমার মাধ্যমে আপনারা দেখতে পারবেন মাত্র ৩ মিনিটে কিভাবে এক দেশ থেকে আরেক দেশে ব্যাংক ডাকাতি করে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সিনেমা এক্সপ্লেনেশনটি। সিনেমার শুরুতেই আমরা একজন জাদুকরকে দেখি যার নাম ছিল ড্যানিয়েল। সে কার্ড দিয়ে সকল লোকদের জাদু দেখাতো। তারপরে দৃশ্যটি শেষ হয়ে যায় এবং ম্যারিড নামের একটি লোককে দেখানো হয়। এই লোকটি ছিল একজন হিপনোটাইজিং মাস্টার, মানে সে আপনার সামনে থেকে আপনার বউকে চুরি করে নিয়ে চলে যাবে, তাও আপনি বুঝতে পারবেন না। এরপরে ট্র্যাক নামের একটি ছেলের এন্ট্রি হয়। সে একটি বোটের মধ্যে লোকদের জাদু দেখাচ্ছিল। শেষে আমরা সেন লিকে দেখি যে লাস ভেগাস শহরের একটি শোতে জাদু দেখাচ্ছিল, কিন্তু আমরা দেখি একজন অচেনা লোক সবার উপরে নজর রাখছিল। আর এই লোকটিকে এটা আমরা সিনেমার শেষে জানতে পারবো। যাই হোক, আমরা দেখি সে চারজনকে একটি কার্ড দেওয়া হয়েছে এবং সেই কার্ডের উপরে একটি আই সিম্বল ছিল, আর এই কার্ডের উপরে একটা অ্যাড্রেস মেনশন করা ছিল। অর্থাৎ এই কার্ডটা ছিল তাদের সবার জন্য একটা ইনভাইটেশন কার্ড। তারপরে আমরা দেখতে পাই সেই চারজন সেই কার্ডের তথ্য অনুযায়ী একটা বিল্ডিং এ চলে যায় এবং সেখানে তারা চারজন প্রথমবারের মতো একজন আরেকজনের সাথে মিট করে। এরপরে তারা বিল্ডিং এর দরজাটা লক দেখতে পায় এবং তার মধ্যে ট্র্যাক নামের যে ছেলেটি ছিল সে বিল্ডিং এর লকটি খুলে তার ভেতরে যায়। এরপরে সেখানে তারা একটি গোলাপ আর পানির মগ পায়। যখনই তারা গোলাপটি পানির মগের মধ্যে রাখে তখনই সেখানে ফ্লোর থেকে ধোঁয়া বের হয় এবং সাথে সাথে সেখানে একটা প্রজেক্টর অন হয়ে একটা প্রজেক্ট দেখানো শুরু হয়ে যায়। সেই প্রজেক্টে তাদের কিছু নির্দেশনা দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় একটা শো করতে হবে, যে শোতে তাদেরকে কি কি করতে হবে তা সবকিছুই সেই প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে দেখানো হয়। এরপরে সিনেমাটি শিফট হয়ে যায় 1 বছর পরে এবং পরের দৃশ্যে আমরা চারজনকে একটা স্টেজে একসাথে শো করতে দেখতে পাই। আর এই শোটি হচ্ছে সেই শো যেটা তারা 1 বছর আগে গবেষণা করে বের করেছিল। তাদেরকে আসলে প্রজেক্টরের মাধ্যমে এই শোটি করার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। এই শো এর মধ্যে আমাদের আরো দুজন প্রধান চরিত্রকে দেখানো হয়। এর মধ্যে একজন ছিল আর্থার, যে ছিল এই শো এর স্পন্সর এবং সে একজন অনেক বড় বিজনেসম্যান ছিল, এবং আরেকজন ছিল সোডাক, যে মূলত জাদুকরদের জাদু এক্সপোজ করার কাজ করত। কেননা প্রত্যেক জাদুকরই তো একটা ট্রিক্স এর মাধ্যমে কাজ করে, আর সেই ট্রিক্সটা সবার সামনে এক্সপ্লেন করাই ছিল তার কাজ। এখানে সোডাক সেই শোটা রেকর্ড করছিল যাতে সে লোকদের বোঝাতে পারে কিভাবে তারা এই ট্রিক্স গুলো খাটাচ্ছে। শো এর মধ্যে ম্যাজিশিয়ানরা অনেক ট্রিক্স দেখায়, আর এবং তাদের এই শো এর মধ্যে সর্বশেষ এবং সব থেকে মজাদার একটি ট্রিক ছিল ব্যাংকে লুট করা, আর যার জন্য তারা পাবলিকের মধ্যে থেকে একজন ভলেন্টিয়ার নেয় এবং তার ব্যাংক ডিটেলস নিয়ে তাকে স্টেজে দাঁড় করিয়ে দেয়। ড্যানিয়েল তখন লোকটিকে একটি কার্ড দেয়, সেই কার্ডটিতে একটি সাইন করে এবং টিকিটটা তার কাছে রেখে দেয়। আর তারপরে তারা লোকটিকে জাদু করে একটা ব্যাংকে পাঠাবে। এরপরে ম্যারিট ওই লোকটিকে একটি হেলমেট পরিয়ে দেয় যাতে করে ওই লোকটা কোথায় যাচ্ছে কি করছে তারা সবকিছু বুঝতে পারে। এরপরে সেন লি তার জাদু দিয়ে একটা টেলিপোর্টের মেশিন তৈরি করে। তারপরে তারা টেলিপোর্টের সেই মেশিনের সাহায্যে লোকটিকে প্যারিসের একটা ফ্রান্সের ব্যাংকে ঢুকিয়ে দেয়। আমরা তখন দেখতে পাই সত্যি সত্যি লোকটি স্টেজ থেকে গায়েব হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে সেই লোকটিকে বড় পর্দায় দেখানো হয়, আর আমরা দেখতে পাই লোকটি সত্যি ব্যাংকের লকারের মধ্যে ছিল এবং সে সামনে দেখতে পাচ্ছিল তার সামনে অনেকগুলো টাকা রয়েছে। সে ড্যানিয়েলের ইনস্ট্রাকশন অনুযায়ী তার সাইন করা কার্ডটি সেখানে রেখে দেয় এবং সেই টিকিটটাও টাকার উপরে রেখে দেয় এবং তারপরে সে তার হেলমেটের একটা বাটনে চাপ দেয় যেটা আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। তারপরে আমরা দেখতে পাই সেখানকার সব টাকা ভেন্টিলেশন পাইপ দিয়ে বাইরে বের হতে থাকে। আর তারপরে আমরা দেখতে পাই আশ্চর্যভাবে প্যারিসের টাকা সেই শোতে বৃষ্টির মতো পড়তে শুরু করেছে এবং তারপরে যখন তারা সেই টাকাগুলো চেক করে তারা তো দেখে অবাক হয়ে যায়, অবিশ্বাস্যভাবে এটা আসল টাকা ছিল। অন্যদিকে এই শো দেখার পরে ওই জায়গায় ব্যাংকের কর্মকর্তারা যখন তাদের লকারটি খোলে তখন তারা দেখতে পায় সেখানে কোনো টাকা নেই, উল্টো সেখানে তাদের করা সেই ম্যাজিক শো এর একটি টিকিট আর একটি কার্ড রয়েছে। এদিকে জাদুকররা অনেক বড় ধরনের ব্যাংক রবারি করার কারণে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। এদিকে রবারি তদন্ত করার কাজটার একজনের উপরে পড়ে, যে ছিল একজন FBI এজেন্ট আর যার নাম ছিল জিলেন পার্ক। সে তার সাথীদের সাথে করে নিয়ে এই তদন্ত করছিল। সে চেষ্টা করছিল সেই শোতে কি এমন ট্রিক্স ইউজ করা হয়েছিল যার কারণে আমেরিকাতে বসে প্যারিসের টাকা লুট করা সম্ভব হচ্ছে। তারা কিভাবে প্যারিসের সব থেকে হাই সিকিউরিটি ওয়ালা ব্যাংক থেকে টাকাটি লুট করতে পারলো। জাদুকরকে তারা না পেয়ে সেই লোকটিকে তারা ধরে নেয় যাকে ভলেন্টিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু সেই ভলেন্টিয়ারকে তো আগে থেকেই সে জাদুকর হিপনোটাইজ করে রেখেছিল, যার কারণে সে সেখানে সে আবল তাবল কথা বলতে শুরু করে দেয়। এরপর তারা জাদুকরদের উপর ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়, কিন্তু জাদুকররা এত বেশি ট্রিকি ছিল তারা তখন বলতে থাকে কি প্রমাণ আছে যে আমরাই সেই ব্যাংকটি রবারি করেছি, জাদু করে কখনো ব্যাংক রবারি করা যায়? এখানে আসলেও তো এভাবে তো আর কোনো জিনিস প্রমাণিত হতে পারে না, আর এক জায়গায় দাঁড়িয়ে আরেক জায়গা থেকে এভাবে চুরি করা অসম্ভব, কেননা জাদুর তো আইনগত কোনো স্বীকৃতিও নেই। যাই হোক, এরা পুলিশকে এইসব সাত পাঁচ বুঝিয়ে পুলিশের কাছ থেকে বের হয়ে যায়, কেননা পুলিশের কাছে তো কোনো প্রমাণ নেই যে আসলে তারা ব্যাংকটি রবারি করেছে। যাই হোক, পুলিশ তো তাদেরকে ছেড়ে যায়, কিন্তু জিলেন পার্ক কোনোভাবে এই কেসটা ছাড়তে চায় না। সে যে করে হোক কেসটাকে সলভ করতে চায়। সে যখনই জানতে পারে সোডাক নামের একজন মানুষ আছে যে জাদুকরদের এক্সপোজ করে থাকে,
সে ওই শোতে ছিল। সে তখনই তাই সোডাকের কাছে দেখা করতে চলে যায়। সে সোডাকের কাছে সাহায্য চায়। সেখান থেকে আমরা লায়ন নামের একজন ব্যক্তির কথা শুনতে পাই, যে ছিলেন একজন চমৎকার ম্যাজিশিয়ান। কিন্তু সোডাক তার ম্যাজিক ট্রিকটি মানুষের সামনে পাবলিশ করে দেওয়ার কারণে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছিল। তারপরে সে আবার তার নাম করানোর জন্য একটি নতুন জাদুর ট্রিক্স তৈরি করেছিল, কিন্তু সেই জাদুর ট্রিক্সটি করতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। এরপরে এই এফবিআই এজেন্টটি সোডাককে জিজ্ঞাসা করে, লায়নের মৃত্যুতে আপনি কি নিজেকে দোষী মনে করেন? সোডাক তখন বলেন, একদমই না, সে শুধুমাত্র তার ট্রিক্সের কারণে মারা গিয়েছিল, আর আমার কাজই তো হচ্ছে জাদুকরদের ট্রিক্স বাইরে বের করে দেয়া। এরপরে সোডাক তাদের এক্সপ্লেন করে সে জাদুকররা কিভাবে তাদের ট্রিক্সটি খাটিয়ে সেখানে বসে প্যারিসের টাকাটি লুট করেছিল, অর্থাৎ একটু আগে যে শোটা হয়েছিল সেখান থেকে কিভাবে টাকাটি লুট করা হয়েছে সেটি সে এক্সপ্লেন করার চেষ্টা করে। সে তখন বলে লোকটি তার কাছ থেকে ব্যাংক ডিটেলস নিয়েছিল, যাতে করে লোকটির কাছ থেকে যে ব্যাংক ডিটেলস নেওয়া হয়েছিল যাতে করে সেই বিষয়টি তারা নিজেদের লোক দিয়ে অন্যভাবে ব্যাংকটি লুট করাতে পারে। তারপরে ওই স্টেজের নিচেই ওই ব্যাংকের যেমন ভল্ট ছিল ঠিক তেমনই একটা ভল্ট তারা তৈরি করেছিল, যেটা ছিল আসলে ফেক, যেটা স্ক্রিনে দেখানো হচ্ছিল। আর তাদের ওই টেলিপোর্ট মেশিন দিয়ে মূলত লোকটাকে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এই স্টেজের নিচে নকল যে ভল্ট ছিল সেটা দেখতে প্যারিসের সেই ভল্টটার মতোই ছিল। আর প্যারিসের ব্যাংক থেকে যে টাকাটি গায়েব হয়েছিল এসব যখন সোডাককে জিজ্ঞাসা করা হয় তখন সোডাক বলে হয়তো টাকাগুলো যখন ওখানে কোনো এজেন্ট ছিল, অর্থাৎ প্যারিসেই কোনো এজেন্ট সেখান থেকে সরিয়ে নিয়েছে, যে এই ম্যাজিশিয়ান গ্রুপটির সাথে কাজ করছে। আর এই লোকটি সাইন করা কার্ড আর সেই টিকিটটি আগে থেকে সেখানে রাখা ছিল, অর্থাৎ যে লোকটি ভলেন্টিয়ার হিসেবে এসেছিল তাকে ওরা আগে থেকে হয়তো রেডি করে রেখেছিল। তো এরপরে আমরা জাদুকরদের আবার একটি শো করতে দেখি, এবং সেই শোতে আমরা জিলান এবং তার সাথী এবং সোডাক ও তার একটি সাথীকে দেখতে পাই। আর তারা এই স্টেজের লাস্ট শোর জন্য তাদের শো এর স্পন্সর আর্থারকে ডাকে, কেননা আর্থার তো অনেক টাকা পয়সার মালিক ছিল। তারপরে ড্যানিয়েল স্টেজে আসা সকল লোকদেরকে তাদের মোবাইল চেক করতে বলে। এরপর আমরা দেখি হ্যানলি একটা অনেক বড় চেক বের করে, যেখানে সেই চেকের মধ্যে আর্থারের ব্যক্তিগত ব্যাংকের সকল টাকার অ্যামাউন্ট লেখা ছিল। তো আর্থারের মোট টাকার পরিমাণ ছিল 14 মিলিয়ন ইউএস ডলার। সেখানে ম্যারি তার শোতে আসা লোকদেরকে বলে আপনারা আপনাদের ব্যালেন্সটি চেক করতে থাকুন। তো আমরা দেখি শোতে যে লোকেরা এসেছিল তাদের সবার ব্যাংকের ব্যালেন্সের টাকা বেড়ে যাচ্ছিল, কিন্তু এর ফলে আর্থারের ব্যাংকের অ্যাকাউন্টের টাকা কমতে শুরু করেছিল। আর এইভাবে হতে হতে আর্থারের সব টাকা তাদের সবার মধ্যে বিলি হয়ে যায়, আর আর্থারের ব্যালেন্সটি একেবারে জিরো হয়ে যায়। আর এরপরে জাদুকররা বলে এই শোতে যারা এসেছেন তাদের সবাইকে আমরা ইচ্ছা করে রেখেছি, কেননা আপনারা সবাই আর্থারের ব্যাংকটি ইনফ্লুয়েন্স করেছিলেন, কিন্তু আপনারা তার দ্বারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর ইনফ্লুয়েন্সের টাকা যখন আপনারা ক্লেম করতে গিয়েছিলেন তখন আপনাদেরকে সেই টাকাটি দেওয়া হয়নি, আর সেই টাকা দিয়ে আর্থার ধনী হয়েছে, তাই আমরা তার অ্যাকাউন্টে সকল টাকা গায়েব করে আপনাদের সবার অ্যাকাউন্টে তা ট্রান্সফার করে দিয়েছি। আর এই কথাটি বলে জাদুকররা সেখান থেকে গায়েব হয়ে যায়। আমরা দেখি জিলান তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু তারা যেভাবে হোক সেখান থেকে পালিয়ে যায়। এরপর জিলানের একজন সাথী তাকে আই ম্যাজিশিয়ান সম্পর্কে বলে, যারা অনেক বছর আগের একটা গ্রুপ, যারা মূলত ধনীদের টাকা লুট করে গরিবদের মাঝে বিলি করত, এবং তারা জাদুর মাধ্যমে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লুট করে বেড়াতো। তারা প্রত্যেক 5 থেকে 6 বছরে 2 থেকে 3 জন ম্যাজিশিয়ানকে তাদের কমিউনিটিতে যোগ করাতো। আর আমার মনে হয় এই নতুন জাদুকরদের শো দেখানোর মূল কারণ হচ্ছে সেই আই কন্ট্যাক্ট ম্যাজিশিয়ানদের নজরে আসা। তারা মূলত এই আই কমিউনিটিতে সামিল হওয়ার জন্য এটা করেছে। তখন জিলান তার দিকে তাকে কিছু চিন্তা করে আর বলে, আমার মনে হয় তারা একা নয়, তাদের পেছনে অন্য কেউ সাহায্য করছে, বা তাদের কেউ সাহায্য করছে। এরপরে আমরা দেখতে পাই জিলানের ফোনে তো ডিস্টার্ব দিচ্ছে, আর যখন সে ফোনটা চেক করে সে তখন জানতে পারে এটা তো তার নিজের ফোন না, তার আসল ফোনটি তো ড্যানিয়েল নিয়ে গিয়েছে, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদের সময় সে সেটা চুরি করে নিয়ে চলে গেছে। মানে দুটা ফোনই একই রকম ছিল, যার কারণে ড্যানিয়েল সেটা চেঞ্জ করে উলটপালট করে নিয়েছিল। এরপরে সেই ফোনটি তার ট্র্যাক করে জিলান সেই জাদুকররা কোথায় আছে সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিলানে সেখানে পৌঁছানোর আগেই জাদুকররা তাদের সকল প্রমাণ সেখানে পুড়িয়ে নষ্ট করে ফেলে। আর লাস্টে ট্রাক যখন তার কিছু কাগজপত্র পোড়াচ্ছিল তখনই সেখানে জিলান চলে আসে। তবে বাকি 3 জন জাদুকর সেখান থেকে পালিয়ে যায়, শুধুমাত্র ট্র্যাক সেখানে আটকে যায়। ট্র্যাকের হাতে এখনো কিছু ডকুমেন্ট বাকি ছিল। তখন জিলান আর ট্র্যাকের মধ্যে তো মারামারি শুরু হয়ে যায়, কিন্তু তারপর ট্র্যাক কোনো একটা ভাবে কার্ড নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরে আমরা দেখি জিলান ট্র্যাকের গাড়ির পিছু করে। এদিকে ট্র্যাকের গাড়ির পিছনে এফবিআই গাড়ি তো লেগেই ছিল, কেননা তারা তো ট্র্যাককে যে কোনো ভাবে ধরতে চায়, আর ট্র্যাকের হাত থেকে সেই ডকুমেন্টগুলো জিলান যে করে হোক নিতে চায়। কিন্তু এর মধ্যে ট্র্যাকের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে সেখানে মারা যায়। আর জিলান তাড়াতাড়ি তখন গাড়ি থেকে সেই ডকুমেন্টগুলো কোনোভাবে ছিনিয়ে নেয়, তারপরে গাড়িটি সেখানে ব্লাস্ট হয় আর সে
পেপার থেকে তারা জানতে পারে তারা একটি প্রাইভেট এনজিওকে লুট করবে, যেখানে মিলিয়ন ডলারের দুর্নীতি করা হয়েছে। মানে সাধারণ মানুষের টাকা নিয়ে তারা দুর্নীতি করেছে এবং যে টাকাটা তারা এবার ফিরিয়ে দেওয়ার প্ল্যান করছে। আর এই জিনিসটা ইনভেস্টিগেশন গভর্নমেন্ট তো অলরেডি শুরু করে দিয়েছিল, কিন্তু গভর্নমেন্ট ওদের এখনো কিছু করতে পারেনি। এদিকে সেই এনজিও ইন্ডাস্ট্রিটা অনেক ধনী ছিল। এদিকে সেই ইন্ডাস্ট্রির দুর্নীতিগ্রস্ত যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো একটা গাড়ির লকারে রাখা ছিল। সেখানে চুরি হতে পারে বলে এফবিআই টিম আগে সেখানে চলে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে তারা ওই জায়গাটাকে একেবারে খালি দেখতে পায়, অর্থাৎ সেখানে তারা কোনো লকারই দেখতে পায় না। এরপর জিলানের বস জিলানকে বলে আমি ওদেরকে ওই বক্সটি ওখান থেকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছি। জিলান তখন বুঝতে পারে জাদুকরটি তার বসকেই হিপনোটাইজ করে দিয়েছে, অর্থাৎ তার বস এখন উল্টাপাল্টা কথা বলছে। এরপরে জিলান বুঝতে পারে ওরা তো লকার নিয়ে নিশ্চয় এখন কোনো একটা বড় কাভার্ড ভ্যানে করে নিয়ে যাবে। এরপরে তারা একটি ট্রাককে খোঁজার চেষ্টা করে এবং তারা সেই ট্রাককে খুঁজেও পায়, কিন্তু তারা সেই ট্রাকের লকারটি যখন খোলে সেখান থেকে শুধুমাত্র ছোট বাচ্চাদের খেলনা বেলুন বের হয়। কিন্তু অ্যাকচুয়ালি জাদুকররা যেটা করেছিল তারা লকারের সামনে আয়নার মতো সিস্টেম করেছিল এবং সেখানে একটা 3D পেন্টিং দিয়েছিল, যেখানে দেখে মনে হচ্ছিল সেখানে আর কিছুই নেই। কিন্তু পুলিশ তো সেখান থেকে ঘুরে সেই কাভার ভ্যানের পিছনে চলে গিয়েছিল, তখনই তারা সেখান থেকে সেই লকারটি চুরি করে নিয়ে যায়। এরপর আমরা সেই জাদুকরগুলোকে নিয়ে একটা ইউটিউব ভিডিও দেখি, যেখানে তারা একটি নতুন শো এর কথা বলছিল। এই শোটি যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। এই শোটা একদম ফ্রি হবে এবং যে কেউ এই শোটা দেখতে আসতে পারবে। আর এই কথাটি যখন এফবিআই টিম জানতে পারে তখন এফবিআই টিমও সেখানে চলে যায়, যেখানে তারা শো করতে চেয়েছিল। জাদুকররা বিল্ডিং এর ভেতর থেকে লাইভ ব্রডকাস্ট করে একটি প্রজেক্টরের মাধ্যমে শোটি দেখাচ্ছিল। এরপরে যখন এফবিআই তাদেরকে ধরতে যায়, তাদেরকে তো এফবিআই ধরতে পারে না, কেননা তারা তো শুধুমাত্র পুতুল ছিল এবং তারা লাইভে যেটা দেখাচ্ছিল সেটা তো শুধুমাত্র একটা ভিডিও ছিল। এরপরে তারা দেখে 3 জাদুকর তো বিল্ডিং এর ছাদের উপরে। তারপরে তারা ফ্যানদের সাথে কথা বলে বিল্ডিং থেকে লাফ দেয়। আর এটাও আমরা বুঝতে পারি এই 3 জনও আসল ছিল না, এটা প্রজেক্টরের মাধ্যমে দেখানো ভেলকিবাজি ছিল, অর্থাৎ এখানে সবকিছুই ভেলকিবাজি চলছিল। তারপরে আমরা দেখি হঠাৎ করে দর্শকদের উপরে অনেক টাকা পয়সা পড়তে শুরু করে, আর আমাদের দেখানো হয় সত্যিকারের 3 জন মানুষ, অর্থাৎ সেই 3 জন জাদুকর অ্যাকচুয়ালি বিল্ডিং এর পেছন দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর সাধারণ লোকজন তো সেই টাকা পাওয়ার জন্য সেখানে উত্তেজিত হয়ে পড়েছিল, যার ফলে এফবিআই এজেন্ট তো সেখানে আটকা পড়ে যায়। একটা এফবিআই এজেন্ট সেই টাকাটি চেক করে দেখে এটা আসলে অরিজিনাল টাকা ছিল না, এটা আসলে জাল টাকা ছিল, অর্থাৎ এই টাকাগুলোর মধ্যে যে ছবিগুলো ছিল সেগুলো সেই জাদুকরগুলোর ছবি ছিল। তখন এফবিআই এর মানুষরা চিন্তা করে ওরা যদি নকল টাকা এভাবে সরিয়ে দেয় তাহলে আসল টাকাটা গেল কোথায়। এরপরে আমাদের দেখানো হয় সোডাক, মানে যে জাদুকরদের এক্সপোজ করতো, সে তার গাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ তার গাড়িটি আনলকড হয়, তারপরে তার গাড়ি থেকে ফুলে ফেপে টাকা বের হতে থাকে। তার মানে পুলিশ এখন ধারণা করবে সোডাকি এই কাজটি জাদুকরগুলোকে দিয়ে করিয়েছে এবং সে জাদুকরদেরকে দিয়ে সব কাজগুলো এইভাবে করিয়ে নিচ্ছে। এরপরে জিলেন জেলে সেই সোডাকের সাথে দেখা করতে আসে। সোডাক তখন জিলেনকে বলে আমি জানি জাদুকররা এইসব কিভাবে করেছে। সে আরো বলে জ্যাক তো মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে। সোডাক আরো বলে জ্যাক যে গাড়ি নিয়ে পালাচ্ছিল আর এফবিআই জ্যাকের যে গাড়িটি পিছনে নিয়েছিল দুটি আলাদা গাড়ি ছিল। সেই গাড়িটির পিছনে আরেকটি গাড়ি ছিল, অর্থাৎ জ্যাকের গাড়ির মতোই দেখতে, আর সেই গাড়িটি বাস্ট করানো হয়েছে এবং জ্যাক বেঁচে গিয়েছে। এছাড়াও সে আরো বলে তোমরা যখন ওই বাড়িতে গিয়ে লকারটি চেক করার চেষ্টা করেছিলে সেখানে তো তোমরা খালি পেয়েছিলে, সেখানে জাস্ট একটা ক্যামেরা বসানো হয়েছিল। তারা সেখানে একটি 3D ইলিউশন তৈরি করেছিল, যেটার মাধ্যমে তোমরা সেখানে থাকা সেই লকারটি দেখতে পাওনি। এরপরে তোমরা যখন ওই ট্রাক ধরার জন্য কিছু করো তখন ওরা ওই 3D ইলিউশন ভেঙে সেই লকারটি সেখান থেকে নিয়ে গিয়েছে। এরপরে জিলেন তাকে বলে আমার প্রশ্ন হচ্ছে এত কিছু নিয়ে তারা নাটক কেন করবে, আর ট্রাক মারা গিয়েছে এই বিষয়টা নিয়ে কেন নাটক করবে? যেহেতু টাকা তারা 3 জন চুরি করেছে, এখানে জ্যাক একা কেন মরার চেষ্টা করবে? তখনই সোডাক বলে এই বিষয়গুলো তো আমিও এখনো ঠিকঠাক ভাবে মেলাতে পারছি না। এরপরে জিলেন সোডাককে বলে আমি এখন সব কাহিনী বুঝতে পেরেছি। এরপরে সোডাক যখন পিছনে ঘুরে তখনই দেখে জিলান বাইরে হঠাৎ করে কিভাবে যেন বেরিয়ে গেছে, আর এখানেই সিনেমার আসল জটটি খোলা শুরু হয়। জিলান তখন বাইরে আসতে আসতে সোডাককে বলে কেউ হয়তো তোমার উপরে প্রতিশোধ নিয়েছে। লায়ন কিং, অর্থাৎ যাকে তুমি এক্সপোজ করেছিলে এবং তোমার জন্য তার জীবনটা এবং তার পরিবারটা বরবাদ হয়ে গিয়েছিল, সেই লকার যেটা লায়ন ব্যবহার করেছিল, অর্থাৎ এটা সেই টেলিপোর্ট মেশিন যেটা লায়ন ইনভেস্টিগেট করতে করতে, অর্থাৎ উদ্ভাবন করতে করতে মারা গিয়েছিল, এবং তারা সেই ব্যাংকটি লুট করেছিল যেটা লায়নের সাথে 2 নম্বরই করেছিল। এদিকে আর্থারের থেকে তারা টাকাটি এই জন্য ছিনিয়ে নিয়েছিল, লায়নের পরিবার আর্থারের থেকে টাকা পেত, কিন্তু আর্থার সে টাকাটি তাদেরকে দিতে অস্বীকৃতি দিয়েছে, যার কারণে সে জাদুকরগুলো আর্থারের টাকাটি লুট করেছিল। হতে পারে তুমি, তারপরে জন এবং আর্থার
সবার উপরে হয়তো প্রতিশোধ নেওয়া হয়েছে। এই কথাগুলো তো সোডাকের মাথার উপর দিয়ে চলে যায়, কিন্তু আমরা তো এখানে অনেক কিছু বুঝতে পারি। অর্থাৎ সে 4 জনের সাথে 5 নম্বর ব্যক্তিটা হচ্ছে এই FBI এজেন্ট জিলান পার্ক নিজেই। অর্থাৎ সেই বিখ্যাত জাদুকরের ছেলে ছিল, আর সে তার বাবার মৃত্যুর জন্য যারা যারা দায়ী ছিল তাদের উপরেই প্রতিশোধ নিয়েছে। সে মূলত তাদের সবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই শখটি এঁটেছিল, আর সব জাদুকরদের এক জায়গায় করেছিল। এখানে উল্লেখ্য, এই জাদুকররা এখনো কিন্তু জিলান পার্ক লায়নসকে এখনো দেখেনি। এরপরে জাদুকরদের একটি জায়গায় যেতে বলা হয়, আর সেখানে একটি গাছকে দেখানো হয়। সেই গাছের মধ্যে এক চোখের একটা সিম্বল ছিল, অর্থাৎ সেই আই কমিউনিটির জাদুকরদের সিম্বল। এর মানে হচ্ছে তারা এখন সেই আই কমিউনিটির জন্য কাজ করবে, এবং তারা সেই আই কমিউনিটির হয়ে এখন থেকে টাকা লুট করবে এবং গরিবদের মধ্যে সেই টাকা বিলিয়ে দিবে। আর তারা এমন ভাবে লুট করবে যার কোনো প্রমাণই থাকবে না, আর এই জন্য পুলিশ তাদের কিছু করতে পারবে না। এরপরে আমরা দেখতে পাই সেখানে লাইট অন হয়, আর সেখানে তারা সবাই জিলেনকে দেখে। তারা তো সবাই অনেক অবাক হয়ে যায় এবং এর সাথে অনেক খুশিও হয়। এরপরে জিলান তাদের সবাইকে আই কমিউনিটিতে ওয়েলকাম জানায়। এখানেই আমরা বুঝতে পারি জিলানই হচ্ছে এই গেমের আসল খেলোয়াড়, আর এবং সে সবাইকে ওয়েলকাম টু আই কমিউনিটি বলে এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। যাই হোক, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, ভারতে যে ধুম সিরিজ সিনেমাটি ছিল সেই সিনেমাটি এই সিনেমা থেকেই কপি করা হয়েছিল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।